প্রথমে কি হলো এবং শেষে কি হলো। এইটা যদি আপনার ডিস্টেন্স কমায় না আনা যায় তাহলে তো আপনি আমাদের দেশে কৃষকেও লাভবান হতে পারবে না, ওদিকে আপনার যে ভোক্তা যে লাস্টে শেষে পড়ে কিনে খাচ্ছে সেও তো আপনার দিন শেষে সেও আপনার 1 একর জায়গা 4000 টমেটো গাছ 1.5 লক্ষ টাকা খরচ, তাহলে ইনকাম কত? হ্যাঁ দর্শক, আজকে আমরা কোনো পরিচিত সম্পর্কে আলোচনা করব না, চাষ সম্পর্কে আলোচনা করব না, শুধুমাত্র আয় ব্যয়ের হিসাবটা নেব। আসুন আমরা আলোচনা করি আমাদের অভিজ্ঞ ভাই ফয়সাল ভাইয়ের সাথে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার দর্শকরা আগে একটা ভিডিও দেখাইছিলাম, ওখানে আপনার মানে সব শুধু একটা কথা ভাই, ফসল ভাইয়ের রিভিউটা আমাদের আরেকবার দেন, যে তার শেষ পর্যন্ত ফসলের কি হলো, আয় ব্যয়ের হিসাবটা কেমন হলো, এটা জানার জন্য সবাই খুব আগ্রহ সহকারে আছে, এই জন্য আপনার আবার ছুটে আসা। ধন্যবাদ আপনাকে। আসলে কৃষকদের এই জিনিসটা জানা প্রয়োজন খুব। হ্যাঁ, যে আমরা প্রথমে কি হলো এবং শেষে কি হলো। আমরা 1 একর জমির একটা হিসাব আপনাকে দিব। 1 একরে আমরা 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, একেবারে মানে জমি প্রস্তুত থেকে শুরু করে। হ্যাঁ, তো এইখানে তাতে করে আমরা এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 25 তারিখে যে চারাগুলো রোপণ করেছিলাম সেইটার হিসাবটা এখন দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা 1.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করেছি। ডিসেম্বর মাসের মাঝামাঝি বিক্রি শুরু করেছি যে চারাগুলো আমরা রোপণ করেছিলাম সেপ্টেম্বর মাসের 25 তারিখে। তো ডিসেম্বর মাসের মাঝামাঝি কিন্তু 80 টাকা থেকে আমরা বিক্রি শুরু করেছি। বেশ ভালো বাজার ছিল। 80 থেকে শুরু করতে করতে বাজারটা কিন্তু নিম্নমুখী হয়। তো আমরা সচরাচর যারা চাষ করি প্র্যাকটিক্যাল জায়গায় কিন্তু খুব কঠিন। বাজার মানে দেখতে দেখতে নেমে যায়। চিন্তা করা যায় একরকম, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি গেলে ওরকম আসলে পাওয়াই যায় না। বাজারটা খুব মানে কিভাবে যে বাজার নেমে যাবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেখা গেছে যে প্রতিদিন মানে আজকে 80 বিক্রি হয়েছে, একদিন বাদে আমরা টমেটো ছিড়ি, ধরেন আজকে ছিড়লাম, আবার কাল পরশু দিন এটা সেল আবার ছিড়বো। তো 2 দিনের ভিতরে দেখা গেল আজকে 80 টাকা বিক্রি করেছি, 2 দিন পরে আমরা পাচ্ছি কত 70, তারপরে 2 দিন পরে চলে যায় 62, তারপরে 52, 42, এইভাবে করতে করতে টমেটোর মানে প্রাইস নামতে নামতে আপনি আজকে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ। হ্যাঁ, তো 10 তারিখে এসে আজকের বাজার 22 টাকা, গতকালকের বাজার ছিল 25 টাকা, 21 তারিখ 9 তারিখে প্রতিদিন কিছু কিছু কমতেছে। 9 তারিখে ছিল হচ্ছে 25 টাকা। 8 তারিখে আমি বিক্রি করেছি 31 টাকা। তাহলে আমি ওই বিক্রি থেকে এই বিক্রিতে আসতে আসতে 9 টাকা নেই। ঠিক আছে? তো এটা একটা মানে ব্যাপার যে আসলে টমেটোর মানে বাজারটা যে কিভাবে ডাউন হয়। তো ডাউন হলে কি হয়, আসলে আমাদের ওই যে হিসাবটা থাকে, হিসাব বরাবর আমরা যেতে পারি না, মেলে না। হ্যাঁ, আবার টমেটো যখন বাজার ডাউন হয় তখন উৎপাদন বেশি হয়, যার কারণে কিন্তু ডাউন হয়। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এই পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো টোটাল বিক্রি নামছে। 1 একরে ভাই? 1 একর, জি রাইট। 1 একর থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি নামছে। তো এখন তো দেখা যাচ্ছে গাছে ফল প্রায় শেষে পথে। ঠিক আছে, তো আমাদের আসলে প্ল্যানিং ছিল আরেকটা, মাস্টার প্ল্যান করেই আমরা কাজ করি। প্ল্যানিং ছিল কিন্তু আমাদের এটার ভিতরে পেঁপে। তো আপনারা দেখছেন নিশ্চয়ই পেঁপে গাছ আমাদের অলরেডি রোপণ করা হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমাদের মূল টার্গেট ফসল পেঁপে। ঠিক আছে, যে টমেটোতে কি হলো না হলো সেটা আমাদের মুখ্য বিষয় ছিল না। টার্গেট পেঁপে ছিল, মানে টার্গেট ফসল ছিল পেঁপে। যে আমরা এখানে 3 ফিট দূরত্বে বেড, আমি বলি 3 ফিটের বেডগুলা প্রিপারেশন করেছিলাম 3 ফিট, এবং মাঝখানে গ্যাপ দিয়েছিলাম 4 ফিট। আবার হচ্ছে ওই পাশে 3 ফিট 4 ফিট। তো এই যে 4 ফিটের আর ওই পাশে 4 ফিটের গ্যাপিং এ ছিল কিন্তু টোটাল 7 ফিট জায়গা ছিল। এটা আমাদের ফুল প্ল্যানিং করে করা 7 ফিট। হ্যাঁ, লাইন থেকে পেঁপের লাইন থেকে লাইন থাকবে 7 ফিট। তো সেই হিসাবে আমরা এই যে মানে যে গ্যাপিংটা করছে, অনেকে প্রশ্ন করেছেন যে গ্যাপিংটা কেন রাখছে। তো এটা মূল কাহিনী ছিল হচ্ছে পেঁপে গাছ লাগানোর জন্য। তো আমাদের টমেটোতে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের টমেটো আরো দেখাচ্ছে 1-1.5 মাস আমরা এখান থেকে তুলতে পারবো। বাজার দর কমতে কমতে আরো কমবে, 10 টাকায় চলে আসবে, তারপর আমাদের এটা হারভেস্ট হবে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আচ্ছা ভাই, এখন আপনার এই যে আর কে করে যেটা আপনি একেবারে ধরা, এখন এটা হারভেস্ট হয়তো 2-1 দিন শুরু করছেন বা করেননি, আচ্ছা এইটা তাহলে এখন ভবিষ্যৎ কি আপনি কৃষকদের এটা কি পরামর্শ? এখানে বিষয় হচ্ছে যে আমরা শুধু লাভেরটা হিসাব করি, লসেরটা হিসাব করি না।
তো আমি বলেছিলাম যে 1 একরে 1.5 লক্ষ টাকা, ঠিক আছে, খরচ করেছি আমি, কিন্তু টোটাল আমার 2 একর টমেটো রোপণ করেছি। 2 একর আমার পিছনে যে একরটা 2 একরে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। জি জি। তো আলটিমেটলি মানে লাস্টে যেটা রোপণ করেছি সেটা কিন্তু এখনো সেল শুরু করতে পারিনি। বাজার দর কিন্তু 22 টাকায় চলে আসছে। আগামীকাল দেখা যাবে যে এটা 22 টাকা থেকে আরো কমে যেতে পারে, 15 টাকা হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা আমাদের হাত নেই। তো যেহেতু আপনার শৈত্যপ্রবাহ চলে গেছে, টমেটো কিন্তু গরমের সাথে ডিপেন্ড করে, পাকতেছে দ্রুত। হ্যাঁ হ্যাঁ, যত রোদ হবে টমেটো খুব দ্রুত পেকে যায়। তো এখানে আপনার বাকি যে 1 একর জায়গা রয়েছে এইখানে আমাদের এখন পর্যন্ত হারভেস্ট শুরু করি নাই। সো আমাদের টোটাল খরচ হয়েছে 3 লক্ষ। আমি টোটাল সেল করেছি 3.5 লক্ষ। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি টোটাল, আমার তো একটা ফসল মানে জমির হিসাব করলে হবে না, আমার 2টা জমির হিসাব করেই আমাকে সামনে আগাতে হবে। তো এভারেজে আমি 2টায় থেকে মোটামুটি এখন খরচটা উঠছে, যদি 2টা হিসাব করি। আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে ফসল রোপণ করার সময় টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি একসাথে রোপণ করতাম তাহলে আমার 7 লাখ টাকা বিক্রি হয়ে যেত। হয়তো আপনার লেবার সংকট বা অন্য কোনো কারণে চারা সংকট, জি জি জি, লেবার সংকটের কারণে হয়তো আপনি লাগাতে পারেন নাই, তাহলে আজকে হয়তো আপনি 7 লক্ষ টাকা হয়েছে, আপনার টাকাটা প্রায় ডবল হয়ে যেত। এটা আসলে একেবারে মানে দৃশ্যমান। জি জি, হ্যাঁ, যে আমি এই গাছগুলাই টমেটো শেষ, আর এই গাছগুলো দেখেন কেবল টমেটো শুরু হচ্ছে। সো এখানে আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে যদি আমি এটা একসাথে রোপণ করতাম তাহলে আমার এই গাছও এই ফলগুলো বিক্রি হয়ে যেত। তো যে ফলগুলো আমরা 80 টাকায় বিক্রি করছি, আর এটা হচ্ছে সেই ফলগুলো এখন পাকতে, সেই ফলগুলো এখন বিক্রি করতেছি 20 টাকায়, ঠিক আছে, তো অনেক কম। আচ্ছা ফয়সাল, আমি আপনার এখানে একটু অ্যাড করি। আমি আজকে ঢাকা থেকে আসছি, আমি ওখানে আজকে সকালেও 60 টাকা কেজি টমেটো দেখে আসছি। আচ্ছা, আপনাদের এই টমেটো কিন্তু ঢাকা যাচ্ছে, আচ্ছা, আপনার এইখানে 22 টাকা কিনে তার পথ খরচ কি পরিমাণ বা আছে? আচ্ছা আমি বলি, গতকাল যেহেতু বাজার ছিল 25 টাকা, ঠিক আছে, তো ব্যাপারীরা আমাদের থেকে গতকাল কিনছে 25 টাকায়। তো 25 টাকায় কিনে এটা যে হচ্ছে যে তাদের প্যাকেজিং খরচ, তাদের লেবার খরচ, তাদের ভ্যান মানে জমি থেকে যে গাড়ি পর্যন্ত যায়, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, সব মিলে তাদের 7 টাকার মতো খরচ হয়। 25 আর 7 32, হ্যাঁ। তারপরে হচ্ছে এটাকে তারা আড়তদারি দিতে হয় 2 টাকা করে পার কেজিতে, 34 টাকা। এটার পরে হচ্ছে সে মানে আরেক হাতের কাছে যায়, মানে যারা হচ্ছে যে আপনার খুচরা ক্রেতা। তো খুচরা ক্রেতারা যখন কেনে তাদের আড়তদারি আছে, তাদের হচ্ছে যে কুলি আছে, ওই মানে মালগুলা রিসিভ করে তারা ভ্যানে করে নেয়, তাদের মানে পরিবহন একটা খরচ আছে। তো ওইখানেও তাদের 5-7 টাকা 10 টাকা খরচ পড়ে যায়, কারণ তারা তো আর হিউজ আকারে নেয় না, তারা অল্প নেয়, সাথে অন্য মাল নেয়, তাদেরও একটা কস্টিং আছে। তো আমরা দেখি যে মোটামুটি সব মিলে একটা 1 কেজি ফলের মানে টমেটোর ক্ষেত্রে মানে গ্রাহক পর্যন্ত পৌঁছাতে কস্টিংয়ে চলে যায় 2 হাতে আপনার 15 টাকার মতো। তারপরে হচ্ছে তারা প্রফিট করে। এটা আসলে মধ্যস্বত্বভোগী যারা আছে এরা না হলে কিন্তু আমাদের চাষবাসও ভালো হবে না, ঠিক আছে, মানে আমরা বিক্রি করবো কার কাছে, তাদের কিন্তু আমাদের প্রয়োজন আছে। আপনি কয়েকটা কৃষি সেক্টর নিয়ে কাজ করতেছেন, আপনার অনেক কৃষি বিভাগের সাথে যে কথা হয়, মিটিং হয়, আপনি প্রায় আপনি বিভিন্ন যোগদান করেন, সেমিনারে যোগদান করেন। আপনি এই বিষয়টা নিয়ে যদি একটু করেন, যে আমরা আলোচনা করেন যে আমরা একটা ফসল 25 টাকা বিক্রি করার পরে এটা যদি 2-3 হাত বদল হওয়ার কারণে যদি আপনার 60 টাকা হয়ে যায়, তাহলে যে ভোক্তা তারও অভিযোগ, আপনাদের অভিযোগ, মানে সেও ঠকতেছে, আপনারা ঠকতেছেন। এইটা যদি আপনার ডিস্টেন্স কমায় না আনা যায়, তাহলে তো আপনি আমাদের দেশে কৃষকেও লাভবান হতে পারবে না, ওদিকে আপনার যে ভোক্তা যে লাস্টে শেষে পড়ে কিনে খাচ্ছে সেও তো আপনার দিন শেষে সেও। আপনার এই বিষয়টা নিয়ে আমি আগে কথা বলেছি কৃষি অফিসে, তারা বলেছেন যে এটা ডিস্টেন্স কমাতে গেলে এখানে আসলে উদ্যোগী হতে হবে কৃষকদের নিজেদেরই, এবং এটা কিন্তু একটা ম্যাসাকার অবস্থা। আমি যখন লার্জ স্কেলে প্রোডাকশনে আসছি তখন বুঝতে পারছি যে আসলে এই যে আপনি যেটা বলছেন এটা আসলে কৃষকের পক্ষে পসিবল না। হ্যাঁ, আমি ধরেন এই এলাকার ভিতরে বড় চাষি, তো আমি যেটা দেখছি আমার আজকে টমেটো উঠছে 2 টন। হ্যাঁ, আমার যারা লেবার আছে এরা সারাদিন তুলেও শেষ করতে পারতেছে না, 10 জন লোকেও। আমি দেখতেছি তো এখনো কাজ করতে, বাদে আপনার বেলা 7টা এখনো টমেটো তুলে শেষ করতে পারেনি। তাহলে এই টমেটো গুলা গ্রেডিং করা, প্যাকেজিং করা, এর জন্য আবার এক্সপার্ট লোক লাগে, ঠিক আছে। সো এটা আমাদের কৃষকের ইন থেকে এটা করা খুব কঠিন, কারণ আমার আরো কয়েকটা প্রজেক্ট আছে, আমি সেইগুলাই দৌড়াই, তাহলে আমি ওইটা করতে পারি না। আমি এখন এখানে চিন্তা হচ্ছে যে আমার বাজারটা আমি অ্যানালাইসিস করি, হ্যাঁ, যে আমার বাজারের কোন বাজারে কত দাম আছে, মানে 10 জন ব্যাপারীর সাথে আমি যোগাযোগ রাখি,
যে সব থেকে বেস্ট প্রাইস দিবে আমি তার কাছে আমার প্রোডাক্টটা সেল করি। মানে এককভাবে জিম্মি হওয়া যাবে না, হ্যাঁ, বাজার সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। আমাদের কৃষকের তো আপনার অনেকের অর্থের সংকট, আগের থেকে আপনার দাদন নিয়ে বসে আছে, তারা তো আপনার এইভাবে করতে তারও তারা তো ওইখানে মানে কমিটেড, তাদের ওইখানে যেতে হবে যে আপনি আমার থেকে টাকা নিছেন, আপনি আমার কাছে প্রোডাক্ট সেল করবেন, এবং সে তাদের যে পাইকার আছে পাইকারকে দেয়, দিয়ে কমিশন নিচ্ছে সে, কমিশন, এই যারা কমিশন বিজনেস এটা। সো এখানে আমাদের যে মধ্যস্বত্বভোগী, আমাদের কিন্তু এটা একটা মানে দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয় আছে যে মধ্যস্বত্বভোগী যারা আছে, হ্যাঁ, মিডল ম্যান, তারা সব খেয়ে নিচ্ছে। আসলে তাদের প্রয়োজন আছে, তাদের ছাড়া আমরা এই সেক্টরে আমরা টিকে থাকতে পারবো না। কারণ আমার পক্ষে এই মালগুলো ঢাকার আড়তে পাঠিয়ে টাকাটা রিসিভ করে নেওয়াটা কঠিন। আমি তো ওই সময়টাই আপনার নাই। না, আমি ওটা বিক্রি করব কখন? আবার হচ্ছে যে সরাসরি যদি আমি দোকানদারকে দিই, আমি এটাও দেখেছি যে আমি আড়তে না দিয়ে সরাসরি যারা দোকানদার, মানে আড়ত দিলে তো একটা হাত বদল হয়, এখানে একটা খরচ আছে, আড়তদারি আছে, তো সেখানে আমরা সরাসরি দোকানদারকে দিয়ে দেখেছি। হ্যাঁ, দিয়ে দেখছি যে কি হলো, সে টাকা নিয়ে ঘুরায়, আজকে বলে যে কালকে টাকা দিচ্ছি, কালকের মাল দিলে, তো ওই ডিলে হতে হতে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু তার কাছে থেকে যায়। তো দিন শেষে সে বলে যে এটা ভালো বিক্রি করতে পারি নাই, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন অজুহাত দেখাবে আপনাকে, মানে 100% দেখাবেই, এটা পরীক্ষিত। আমাদের যারা দর্শক দেখছেন এদের ভিতরেও দেখবেন যে অনেকেই বলবে যে হ্যাঁ এটা আমাদের সাথেও ঘটতেছে। আড়তদারের সাথে বেচা কিনা করা খুব মানে রিস্ক ফ্রি, 2 টাকা কম হলেও টাকাটা আপনি নগদ ক্যাশ পাচ্ছেন, এটা আপনার কাজে লাগতেছে। রাইট, আমরা এখানে জায়গায় বসে জমি থেকে ব্যাপারীকে দিয়ে দিচ্ছি, তারা নিজেরা শর্টিং করতেছে, তারা নিজেরা গ্রেডিং করতেছে, তারা প্যাকেজিং নিজেরা করতেছে, আমার এখানে 1 পয়সাও খরচ নেই। আমি হিসাব করে দেখেছি, যদি আমি এটা এই মালটা আড়তে নিয়ে যাই বিক্রি করতে, তাহলে আমার পার কেজিতে একটা ভালো কস্টিং আছে, আমার পরিবহন খরচ আছে, সব মিলে দেখলাম যে না, আমি আড়তে বিক্রির থেকে জায়গায় বসে যদি বিক্রি করি তাহলে আরো ভালো বিক্রি করি, 2 টাকা 3 টাকা কম হোক, কিন্তু আপনার এটা আপনার জন্য ভালো। আলটিমেটলি খরচ হিসাব করলে আমি এটা দেখি যে আরো সুইটেবল। হ্যাঁ, রাইট। আমাদের প্রতিবেদনটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আপনার সর্বোপরি যে সবথেকে জোর দিয়ে কথাটা বললেন যে কোনো ফসল চাষ করতে গেলে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, হিসাব রাখতে হবে যে আমি কবে বিক্রি করব আর সেই উপরে নির্ভর করে। টমেটোর বাজারটা কিন্তু নিম্নগামী হয়, টমেটোর বাজার কিন্তু ঊর্ধ্বগামী হয় না, ঠিক আছে? তো টমেটো একটা মানে একেবারে টাইমিং এর ফসল। শুধু টমেটো না, আমরা তো মাঝে ফুলকপি দেখলাম 2 টাকা করে কেজি, 1 টাকা কেজি। এটাই আমরা এটা যে কোনো ফসলের চাষের আগে টাইম হিসাব করতে হবে, লেটে লাগালে কম লাগাইতে হবে, আবেগী হয়ে কাজ করা যাবে না, আবেগী হয়ে কোনো লাভ নাই। আপনাকে হিসাব করে যদি আপনি চাষ করতে পারেন, আপনার কোনো আবেগ এখানে কাজ করলে কাজ হবে না যে 2 টাকা কেজি, হাই কৃষক মরে যাচ্ছে, ঠিক আছে? এখন কৃষক তো 200 টাকাও বিক্রি করে। মানে যদি বাজার না থেকে আপনার কি ছেদর করে দেবে নাকি? যদি আপনার যদি ভোক্তা পর্যায়ে যদি না চলে, তখন তো আপনার কাছে কেউ, যখন পরিবেশ অনুকূলই থাকে তখন সবাই রোপণ করে, ঠিক আছে? এটা বোঝে না যে এই সময় রোপণ করলে এটার দাম পড়ে যাবে, কারণ সবাই একসাথে করে। সো আমি ফসল চেঞ্জ করি, আরেকটাই যাই। যেমন আমাদের প্ল্যানিং আপনারা দেখেন যে আমরা টমেটোর পরে প্ল্যান হচ্ছে পেঁপেতে। হ্যাঁ, পেঁপে 2 বছর খাবো, 2 বছরের পরে প্ল্যানে আবার চলে যাবে। আমার 2 বছর যখন হয়ে যাবে, তারপর আমাদের প্ল্যান থাকবে যে এরপরে কি করব, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা প্ল্যান করি। আমাদের আরেকটা জমি আছে, সেখানে শশা করতেছি, শশার পরে প্ল্যান কি, আমরা আগে সব সাজানো, শশার পরে আমরা সেখানে বেগুন দিব, যেটা বর্ষাকালীন। তো এরকম কিছু প্ল্যান আছে, যে প্ল্যান অনুযায়ী যদি কৃষক কাজ করতে পারে তাহলে ভালো রেট পাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।